অমৃতা তার মা শিলা দেবী এবং বাবা প্রীতম বাবুর সঙ্গে বাস করে। অমৃতা ছোটবেলা থেকে ভীষণ পরিমাণে পুতুল খেলতে ভালোবাসত। পুতুল দেখলে সে নিজেকে আর ঠিক রাখতে পারত না। সে নিজের পুতুলদের স্নান করাতো, সুন্দর করে সাজিয়ে দিত, আবার কখনো কখনো পুতুলদের বিয়ে দিত। এইভাবে সে সবসময় নিজেদের পুতুলদের নিয়েই ব্যস্ত থাকত। একদিন তার এক বান্ধবী তার সঙ্গে পুতুল খেলতে তাদের বাড়িতে আসে। অমৃতা, তোর পুতুলগুলো কি সুন্দর। আমার মনে হয় আমি সব সময় তোর সঙ্গে পুতুল খেলে দিন কাটিয়ে দিই। তুই কি সুন্দর করে তোর পুতুলগুলো সাজিয়ে রাখিস। এই একদম আমার পুতুলগুলোর উপর চোখ দিবি না বলে দিলাম। এই জন্যই আমার তোর সাথে পুতুল খেলতে ইচ্ছা করে না। তুই এসেই ওদের উপর এমন চোখ দিচ্ছিস যে আমার পুতুলগুলোর শরীর খারাপ করবে। ওই রকম করে কেন বলছিস রে? তোর যদি ভালো না লাগে আমি তাহলে আর কখনো তোর বাড়িতে আসবো না। আজকে আমি আমার নতুন পুতুলটা তোকে দেখাতে এসেছিলাম। আমার বাবা আমাকে একটা বারবি ডল কিনে এনে দিয়েছে। সে কি, নতুন বারবি ডল? কই দেখা আমাকে, দেখি তোর বারবি ডলকে কেমন দেখতে। আমার বারবি ডলগুলোর থেকে সুন্দর কিনা দেখি। এই বলে অমৃতা তার বান্ধবীর পুতুলটা দেখে। তমার নতুন বারবি ডলটা দেখে অমৃতার ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। সে তমার কাছে তার বারবি ডলটা চায়, কিন্তু তমা কিছুতেই তার বারবি ডল অমৃতাকে দিতে চায় না। অমৃতা বারবি ডল নিয়ে নেওয়ার জন্য একটা বুদ্ধি করে। আমার কাছে একটা আইডিয়া আছে। তুই তো তোর পুতুলদের বিয়ে দিতে ভালোবাসিস বল, আর তোর বারবি ডলকে ঠিক তোর মতো সুন্দর দেখতে। তুই তোর পুতুলের সঙ্গে আমার এই ছেলে পুতুলের বিয়ে দিয়ে দে, ওদের খুব সুন্দর মানাবে। কথাটা তুই মন্দ বলিসনি। আমাকে তো একদিন না একদিন এই বারবি ডলের বিয়ে দিতেই হবে। তাহলে আজকেই আমি তোর পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিয়ে দিই। ওরা তাহলে ভালো করে সংসার করতে পারবে। এই বলে দুই বন্ধু মিলে দুই পুতুলের বিয়ে দিয়ে দেয়। অমৃতা নিজের বাড়িকে তমার বারবি ডলের শ্বশুর বাড়ি বানিয়ে নেয়। সে এভাবেই তমার বারবি ডলকে নিজের বানিয়ে ফেলে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। অমৃতা বড় হয়ে ওঠে, কিন্তু তার পুতুল খেলার অভ্যাসের পরিবর্তন হয় না। সে তার কলেজের বান্ধবীদের সঙ্গে শপিং মলে শপিং করতে চায়। সেখানে পুতুলের দোকান দেখে সে নিজেকে ঠিক রাখতে পারে না। ওয়াও, কি সুন্দর পুতুলের দোকান, কত পুতুল সাজানো আছে। চল না রে, আমরা ওই পুতুলের দোকানে যাই। আমার পুতুল কিনতে খুব ইচ্ছে করছে। তুই কি পাগল নাকি অমৃতা? তোর এত সুন্দর সুন্দর ড্রেস আর কসমেটিক্সের উপর নজর না গিয়ে পুতুলের উপর নজর গেল, কি অবস্থা। অমৃতা তার বন্ধুর কোনো কথাই শুনতে চায় না। সে পুতুলের দোকানে পুতুল কিনতে চলে যায়। অমৃতা অনেক অনেক পুতুল পছন্দ করে কিনে ফেলে। বিকাশ অমৃতার এমন পুতুল পাগলামি দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। অমৃতা বারবি ডল, টেডি বিয়ার এবং আরো বিভিন্ন ধরনের পুতুল কিনে ফেলে। অমৃতার কাছে আবার নতুন নতুন পুতুল দেখে তার মা শিলা দেবী তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। বুড়ি ধাড়ি মেয়ে একটা, এই বয়সে এসেও এখনো পুতুল কিনে ঘর ভরাচ্ছিস? তোর লজ্জা লাগা দরকার। বিয়ে হওয়ার বয়সে মেয়ে এখনো পুতুল খেলছে। মা, তুমি আমাকে যা বলবে বলো, কিন্তু আমার পুতুলদের তুমি কিচ্ছু বলো না। ওদের প্রাণ নেই বলে তুমি ওদের সৌন্দর্যকে অবজ্ঞা করতে পারো না মা। অমৃতা সদ্য কিনে নিয়ে আসা পুতুলগুলোকে নিয়ে খেলতে বসে পড়ে। এইভাবেই প্রায় কিছুদিন কাটে। প্রীতম বাবু তার মেয়ের সঙ্গে তন্ময়ের বিয়ে ঠিক করে দেয়। তন্ময় তার মা সীতা দেবী এবং বোন শালিনীর সঙ্গে বাস করত। তাদের অমৃতাকে খুবই পছন্দ হওয়ায় সীতা দেবী নিজের ছেলের সঙ্গে অমৃতার বিয়ের দিন পাকা করে দেয়। কিছুদিনের মধ্যেই অমৃতা এবং তন্ময়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর অমৃতা গাড়ি ভর্তি করে বাপের বাড়ি থেকে নিজের সমস্ত পুতুল নিয়ে আসে। একই বৌমা, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থেকে খাট, আলমারি, সোফা, ওয়াশিং মেশিন এইসব নিয়ে আসে, আর তুমি গাড়ি ভর্তি করে পুতুল নিয়ে এসেছো? সত্যি বৌদি, তোমার কি এখনো পুতুল খেলার বয়স আছে বলো? এত পুতুল নিয়ে এসেছো তুমি। আমি ছোটবেলায় এরকম পুতুল খেলেছি, কিন্তু তুমি তো দেখছি এখনো বড় হতেই পারোনি। আমার বৌদি তাহলে পুতুল খেলে? এই কথা শুনে অমৃতার ভীষণ খারাপ লাগে। এরকম করে বলার কি আছে? পুতুল নিয়ে খেলা কি কোনো খারাপ কাজ? আমার পুতুল খেলতে ভালো লাগে, তাই আমি পুতুল খেলি। তাছাড়া এর পেছনে তার পেছনে না লেগে কুটকাচালি না করে পুতুল খেলা অনেক ভালো।
এই বলে অমৃতা নিজের পুতুলগুলোকে গাড়ি থেকে নামিয়ে নেয় এবং নিজের ঘরের সমস্ত কাচের শোকেসগুলো সুন্দর সুন্দর পুতুল দিয়ে সাজিয়ে ফেলে। অমৃতা প্রত্যেকদিন তার পুতুলগুলো নিয়ে খেলা করে। তার নিজের সংসারের প্রতি কোনো মন থাকে না। তাকে তার শ্বশুরবাড়ির লোকজন পুতুল খেলতে বারণ করলেও সে কোনো কথা শোনে না। এইভাবেই প্রায় কিছুদিন কেটে যায়। একদিন তন্ময় অফিসে গেলে তার বন্ধুরা তার সঙ্গে ইয়ার্কি মারা শুরু করে। কিরে ভাই, তোর বউ নাকি বিয়ের পর তোর সাথে সংসার না করে পুতুল নিয়ে সারাদিন খেলা করে, পুতুলদের রান্না করে খাওয়াই, ওদেরকে ঘুম পাড়াই। ভালোই বউ বিয়ে করেছিস তো ভাই। এই একেবারে বাজে কথা বলবি না। আর তোরা কি করে জানলি যে আমার বউ পুতুল নিয়ে খেলা করে? আমার বউ কি পুতুল পাগল নাকি যে রাত দিন পুতুল নিয়ে খেলা করবে? এইসব কথা জানতে লাগে নাকি? এসব মুখরোচক কথা রে, সবার মুখে আগেই উঠে যাই। আমি বলি কি, তোর বউকে ভালো কোনো ডাক্তার দেখা, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তন্ময় রঞ্জনের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারে না। সে তাকে খুবই খারাপ খারাপ কথা শুনিয়ে দেয়। তন্ময় বাড়ি এসে তার বউয়ের কাছে খাবার চাইলে অমৃতা তাকে খাবার পরিবেশন করে দেয়, কিন্তু সে তার বরের পাশে তার দুটো পুতুলকেও খেতে বসিয়ে দেয়। এই দেখে তন্ময় ভীষণ পরিমাণে রেগে যায়। দেখো না তন্ময়, সকাল থেকে আমি এদের দুজনকে কতবার করে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু এরা কিছুতেই খেতে চাইছে না। আসলে রোজ আমার হাতের খাবার খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। আজকে তুমি একটু এদের দুজনকে খাইয়ে দাও না প্লিজ। তুমি কি পাগল নাকি অমৃতা? এইগুলো তো পুতুল, এরা খাবে কি করে? দিন দিন তোমার পুতুল পাগলামি বেড়েই চলেছে। এরকম হলে তো তোমার সাথে ঘর করাই মুশকিল হয়ে যাবে। কি সব ফালতু কথা বলছো? ঘর করা মুশকিলের কি আছে? এত বছর ধরে তো আমার পুতুলগুলো খেয়েই এসেছে। ছাড়ো, তোমাকে খাওয়াতে হবে না। এই বলে অমৃতা তার দুটো পুতুলকে নিয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন তন্ময় বাড়ি ফিরে এসে তার পরিবারকে বলে, মা, কালকে আমার বস তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে আসবে। আসলে ওনার মেয়ের শরীর ভালো না। ডাক্তার ওনার মেয়ে চুমিকে সবসময় আনন্দে রাখতে বলেছে, বিভিন্ন জায়গায় ঘোরাতেও বলেছে। উনি আমাকে দুঃখ শোনাচ্ছিলেন, তাই আমি ওনাকে বলেছি ওনার ওয়াইফ আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে আসতে। ভালো করেছিস দাদা। এই সুযোগে তোর বস যদি তোর উপর ইমপ্রেস হয়ে তোর প্রমোশনের ব্যবস্থা করে দেয় তাহলে খুবই ভালো হবে। পরের দিন তন্ময়ের বস রাহুল বাবু তার মেয়ে চুমকিকে নিয়ে তন্ময়দের বাড়িতে আসে। সকলে তাদের অনেক আপ্যায়ন করে। তন্ময় সকলের সঙ্গে মিলেমিশে গল্প করলেও চুমি একেবারে চুপচাপ করে বসে থাকে। তার মুখে কোনো রকমের হাসি থাকে না। তারা রাহুল বাবু এবং তার মেয়ে চুমিকে নিজেদের ঘরে নিয়ে আসে। চুমি অমৃতার ঘরে এসে অনেক অনেক পুতুল দেখে খুবই অবাক হয়ে যায়। ওয়াও আন্টি, তোমার ঘরে কত পুতুল! আমার ঘরেও এত পুতুল নেই। তোমাদের বাড়িতে কি কোনো বেবি আছে যে এত পুতুল নিয়ে খেলা করে? আমার ভীষণ পুতুল ভালো লাগে। না না, বেবি থাকতে যাবে কেন? এই পুতুলগুলো নিয়ে সারাদিন আমি খেলা করি। আমারও তোমার মতো পুতুল খেলতে খুব ভালো লাগে, তাই আমি সবসময় নতুন নতুন পুতুল নিয়ে এসে খেলা করি। ইয়ে, কি মজা কি মজা! আমিও পুতুল খেলবো, কি মজা, আমি পুতুল খেলবো। চুমিকে এভাবে আনন্দিত হতে দেখে রাহুল বাবু খুবই খুশি হয়। চুমি অমৃতার সাথে পুতুল খেলতে শুরু করে দেয়। তারা অনেক আনন্দ করে পুতুল খেলে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, কিন্তু তারা কিছুতেই পুতুল খেলা বন্ধ করতে চায় না। অমৃতা চুমিকে নিজের একটা পছন্দের পুতুলও উপহার হিসেবে দেয়। তন্ময়, আই মাস্ট সে, আমি আমার মেয়েকে এত খুশি আগে কখনোই দেখিনি। আমার মেয়েকে তো রোজ তোমার বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়, তাই তোমার ওয়াইফ যদি আমাদের বাড়িতে গিয়ে চুমির সাথে পুতুল নিয়ে খেলা করে তাহলে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? মানে বলছি যে। কোনো কিন্তু নয় তন্ময়, ধরে নাও আমি তোমার ওয়াইফকে জব অফার করছি। আমার মেয়ের সাথে সবসময় সময় কাটানোর জন্য আমি ওকে স্যালারিও দেব। তন্ময় প্রথমে রাজি হতে চায় না, কিন্তু রাহুল বাবু তাকে জোর করলে সে রাজি হয়ে যায়। রাহুল বাবু তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায়। তন্ময় তার বউকে চুমির সঙ্গে পুতুল খেলতে যাওয়ার ব্যাপারটা জানায়। অমৃতা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আমি মেয়েটার সাথে গিয়ে পুতুল খেললে ও যদি একটু ভালো থাকে আর ও সুস্থ হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। আর আমার তো এমনিতেই পুতুল খেলতে ভালো লাগে। অমৃতা পরের দিন থেকেই রাহুল বাবুর বাড়িতে গিয়ে চুমির সঙ্গে পুতুল খেলা শুরু করে দেয়। সে চুমির জন্য নতুন নতুন পুতুলও নিয়ে যায়। চুমি অমৃতাকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। চুমির মা না থাকায় তার মাসি পৃথা চুমির দেখাশোনা করত। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। একদিন অমৃতা চুমিদের বাড়িতে গিয়ে
চুমিকে কোথাও খুঁজে পায় না। সে পৃথাকেও সেখানে দেখতে পায় না। অমৃতা ছাদে তাদেরকে খুঁজতে যায়। সেখানে গিয়ে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে দেখে যে চুমি পুতুল নিয়ে পাঁচিলে বসে আছে। এই দুষ্টু পুতুল, তুই পাঁচিলে বসে আছিস কেন রে? অমৃতা আন্টি তোকে তো কালকেই শিখিয়েছে আমাকে না বলে কোথাও যেতে নেই, আর তুই আজকে আমাকে না বলে ছাদের পাঁচিলে উঠে পড়েছিস। আর যদি কখনো এমন করিস আমি তোকে খুব মারবো কিন্তু। অমৃতা চুমিকে পাঁচিল থেকে নামিয়ে আনতে যাবে, সেই সময় সে দেখে যে পৃথা চুমিকে ধাক্কা মারার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে পৃথার উপর ঝাঁপিয়ে পড়ে এবং চুমিকে পৃথার হাত থেকে রক্ষা করে। আপনার এত বড় সাহস! আপনি এইটুকু বাচ্চা মেয়েকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিলেন? আপনি তো ওনার মাসি হন, আপনার লজ্জা করে না? হ্যাঁ, বেশ করেছি। আমি ওকে কিছুতেই বেঁচে থাকতে দেব না। আমি রাহুলকে খুব ভালোবাসি। আমার দিদির সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমি রাহুলকে ভালোবাসতাম। আমি রাহুলকে পছন্দ করতাম, কিন্তু রাহুল কোনোদিনও আমাকে ভালোবাসেনি। ও আমার দিদিকেই ভালোবেসে বিয়ে করেছিল। আর চুমি জন্মানোর পর আমার দিদি ক্যান্সারে মারা যায়। আর এই চুমি পুরো আমার দিদির মতোই দেখতে। একে দেখলে নাকি রাহুলের আমার দিদির কথা মনে পড়ে, তাই আমি একে বাঁচতে দেব না। এইভাবে কখনোই কারোর মন পাওয়া সম্ভব নয় পৃথা। এমন জঘন্য অপরাধ করলে উপরওয়ালা তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। হঠাৎ সেই সময় রাহুল বাবু অফিস থেকে ফিরে এসে তাদের সমস্ত কথা শুনে ফেলে। তোমার লজ্জা করে না পৃথা? তুমি আমার মেয়েকে মারতে যাচ্ছিলে। আমি যে নিজের বাড়িতে এতদিন ধরে দুধ দিয়ে কালসাপ পুষেছি সেটা বুঝতেই তো পারিনি। আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনোই এমন কাজ করব না। আমার ভুল হয়ে গেছে। রাহুল কিছুতেই পৃথাকে ক্ষমা করতে চায় না। সে পুলিশকে ডেকে পৃথাকে পুলিশের হাতে তুলে দেয়। আপনি ছিলেন বলেই এই যাত্রায় আমার মেয়েটা বেঁচে গেল। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাই আমি বুঝতেই পারছি না। আমার এত বড় উপকার করার জন্য আমি আপনাকে অনেক অনেক সুন্দর সুন্দর পুতুল উপহার দেব। আমি জানি আপনি পুতুল খুব ভালোবাসেন। রাহুল বাবু তাকে অনেক অনেক পুতুল উপহার দেয়। অমৃতা তার পরিবারকে এই ঘটনা জানালে তারাও খুব খুশি হয়। এইভাবে অমৃতা সকলের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দিশানি তার মেয়ে ঈশানীকে নিয়ে শহরের একটি বস্তিতে বাস করত। দিশানি এবং ঈশানী লোকের বাড়িতে কাজ করে নিজেদের সংসার চালাতো। তারা যা ইনকাম করত তাই দিয়েই তাদের দুবেলা দুমুঠো খাবার জুটে যেত। মা, আমরা কি কখনো সুখের মুখ দেখব না? লোকের বাড়িতে গিয়ে গালাগাল খেয়ে আর কাজ করতে ভালো লাগে না। মাসের শেষে 1000 টাকার জন্য এত কথা শুনতে হয়, আর পারা যায় না মা। এরকম ভাবে বলতে নেই। আমি আর তুই কাজ না করলে আমাদের আর খাওয়া জুটবে না। তাই যে কাজ পেটে ভাত জোগায় সেই কাজকে কখনো ছোট চোখে দেখতে নেই। এই কথা শুনে ঈশানী আর কোনো কিছু বলে না। এভাবেই তারা প্রত্যেক দিন রাত্রিবেলা করে লোকের বাড়ি থেকে কাজ করে বাড়ি ফেরে। একদিন দিশানী কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কিন্তু ঈশানীর সেদিন বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। সে বাড়ি ফিরে আসছে সেই সময় দেখে যে একটা বড় গাছের গায়ে একটা দামি গাড়ি ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেছে। ঈশানী গাড়িটার কাছে কিছুটা এগিয়ে আসে। এ বাবা, কি সাংঘাতিক! এই ছেলেটা গাড়িটার মধ্যে এভাবে শুয়ে আছে কেন? এর তো মনে হয় খুব চোট লেগেছে। আশেপাশে তো কোনো মানুষজন নেই যে কারোর কাছে সাহায্য চাইবো। রেহান অজ্ঞান অবস্থায় গাড়ির ভেতর থেকে নিজের মনে মনে বলতে থাকে, দয়া করে আমায় বাঁচান, কে আছে, বাঁচান। এই কথা শুনে ঈশানী সাবধানে রোহানকে গাড়ি থেকে বার করে নিয়ে আসে। সে কোনো মতে তাকে ধরে ধরে নিজেদের বাড়িতে নিয়ে আসে। রেহান মদ্যপ অবস্থায় ছিল, সে কিছু বুঝতেও পারে না। দিশানী তার মেয়েকে এক অজানা ব্যক্তিকে নিজেদের বাড়িতে ধরে নিয়ে আসতে দেখে খুবই অবাক হয়ে যায়। কি রে ঈশানী, এই লোকটা কে তোর সাথে? একে কোথা থেকে নিয়ে এসেছিস? দেখে তো বড় লোকের ছেলে মনে হচ্ছে, কিন্তু এর এমন অবস্থা কিভাবে? মা, এইসবের উত্তর পরে দেওয়া যাবে। আগে এনাকে সুস্থ করে তুলতে হবে। মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসেছে, তাই আমি আমাদের ঘরে নিয়ে এসেছি। এই বলে ঈশানী রেহানের মাথায় মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। এইভাবে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে ধীরে ধীরে রেহানের জ্ঞান ফিরে আসে। মা, কি গরম লাগছে, উফ, এসি টেম্পারেচারটা কমিয়ে দাও। আর রামু কাকাকে বলো আমার চা বানিয়ে নিয়ে আসতে। কি সব বলছেন মশাই? চোখ খুলুন। মাথা ঠিক আছে আপনার? এখন আমরা আপনাকে এসি চালিয়ে দেব কি করে? শুনতে পাচ্ছেন? উঠুন বলছি।
ঈশানীর গলা শুনে রেহানের ঘুম ভেঙে যায়। সে ধরপড় করে বিছানা থেকে উঠে পড়ে এবং নিজের চারপাশে ভাঙাচোরা দেওয়াল এবং মাথার উপরে টালির ছাদ দেখে সে অবাক হয়ে যায়। সে বড়লোকের ছেলে হওয়ায় এরকম ঘরবাড়ি সে আগে কখনোই দেখেনি। কি হলো, আপনি ঠিক আছেন? আপনার ড্রাইভিং লাইসেন্সে দেখে বুঝলাম আপনার নাম রেহান বাসু। কোথায় থাকেন আপনি? আর অত রাতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন কেন? উফ, চুপ করো। সেই তখন থেকেই বকে যাচ্ছ। একই মাথা ধরে আছে, তার উপর তোমার খিটখিট আর ভালো লাগছে না। যাও, আমার জন্য লেমন দিয়ে ব্ল্যাক টি বানিয়ে নিয়ে এসো। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি, তারপর ফ্রেশ হয়ে বাড়ি চলে যাবেন। আপনার গাড়ির যা অবস্থা, মনে হয় না আপনি গাড়ি চালিয়ে বাড়িতে যেতে পারবেন। আমি কিছুতেই এখন বাড়ি যাব না। মা বাবা বলেছে কাজ না পেলে বাড়িতে ঢুকতে না। তারপর সারাদিন বাবার টাকায় বসে বসে খাই, মজা করি। তাই জন্যই তো বাড়ি থেকে বের করে দিয়েছে। ঈশানী রেহানের জন্য চা করে নিয়ে আসে। রেহান চা খেয়ে শরীর খারাপের নাটক করে আবার ঘুমিয়ে পড়ে। রেহানের শারীরিক অবস্থা দেখে খুবই চিন্তায় পড়ে। তাদের কাছে টাকা না থাকা সত্ত্বেও তারা ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসে। ওনাকে এখন 1 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। বেশি মুভমেন্ট করলে ওনার শরীর খারাপ হয়ে যাবে, আর ওনাকে এখন ভালো মন্দ খাওয়াবেন। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। রেহানের ফোন ভেঙে যাওয়ায় সে কারোর সঙ্গে কোনো যোগাযোগও করতে পারে না। আমরা নিজেরাই খেতে পাই না, এই ছেলেটাকে কি করে খাওয়াবো? আর এমন শরীর খারাপের মধ্যে অতিথিকে বাড়ি যাওয়ার কথাও তো বলা যাবে না। শোনো মা, আমরা যা খাবো এনাকেও তাই খেতে হবে। আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার অত সুব্যবস্থা নেই, তাই বলে কি আমরা বেঁচে নেই? এই বলে ঈশানী সকলের জন্য রুটি আর আলু চচ্চড়ি রান্না করে। সে রেহানকে একটা থালাই করে রুটি চচ্চড়ি পরিবেশন করে দেয়। রেহান কিছুতেই সেই খাবার খেতে চায় না। এইসব কি রান্না করেছো? কোনোদিন আমি এইসব খাবার জন্মেও খাইনি। রুটি, চচ্চড়ি, কি অবস্থা! আমার চিকেন স্যুপ আর ব্রাউন ব্রেড কোথায়? নিয়ে এসো, যাও। আমি এইসব গরিবদের খাবার খাবো না। শুনুন, আপনি গরিবের ঘরে অতিথি হয়ে এসেছেন, তাই আমাদের যা সামর্থ্য আমরা আপনাকে তাই খাওয়াচ্ছি। আমাদের চিকেন কেনার ক্ষমতা নেই, বুঝলেন? উফ, কোথায় ফেসে গেছি কি জানি। এমন গরিবের ঘরে কেউ অতিথি হয়ে থাকতে চাই? কি গরম, ভাঙাচোরা বাড়ি, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা নেই। আমার কাছে টাকা থাকলে হোটেলেই থাকতাম, তবুও এখানে থাকতাম না। অনেক বড় বড় কথা বলছেন আপনি। আমরা আপনাকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করছি, আর আপনি আমাদের অপমান করেই যাচ্ছেন। আর আপনাকে এই খাবারই খেতে হবে, না হলে আপনি সুস্থ হবেন না। এই বলে ঈশানী জোর করে রেহানকে রুটি এবং আলুর চচ্চড়ি খাইয়ে দেয়। এইভাবে প্রায় কিছুদিন কাটে। রেহানের ধনী চালচলনের কারণে ঈশানী এবং তার মা সবসময় সমস্যায় পড়ে। রেহান কখনোই শাওয়ার ছাড়া স্নান করতে পারত না, কিন্তু ঈশানীদের বাড়িতে অতিথি হিসেবে থাকতে থাকতে তাকে কল থেকে বালতি করে জল তুলে স্নান করতে হয়। এভাবেই দেখতে দেখতে রেহানের ঈশানীকে পছন্দ হয়ে যায়। আচ্ছা ঈশানী, তোমাদের কি প্রথম থেকেই এমন অবস্থা ছিল? মানে তোমায় আর তোমার মাকে দেখে তো ভদ্র পরিবারের বলে মনে হয়। তোমরা তাহলে এমন বস্তিতে কেন থাকো? সে অনেক বড় ঘটনা। আজ থেকে প্রায় 20 বছর আগে ঈশানী তার মা দিশানী, বাবা কুন্তল এবং ঠাকুমা রানী দেবীর সাথে বাস করত। কুন্তল মিলিটারিতে চাকরি করত। সে দিশানীকে পছন্দ করে বিয়ে করায় তানি দেবী কখনোই দিশানীকে পছন্দ করত না। কই গো বৌমা, কোথায় মরলে? তোমার বর দেশের সেবা করতে যাচ্ছে, সেই 4 মাস পর ফিরে আসবে। তুমি ওকে একটু দই আর চিনি খাইয়ে দাও। দিশানী তখন 2 মাসের গর্ভবতী ছিল। সে কুন্তলকে দই চিনি খাইয়ে দেয়। দিশানী, তুমি খুব সাবধানে থেকো। আমি মাকে বলেছি তোমার খেয়াল রাখতে, কারণ আমি কবে ফিরে আসবো তার কোনো ঠিক নেই। তাই তুমি নিজের আর আমার সন্তানের খেয়াল রেখো, কেমন? তুমিও সাবধানে থেকো। হ্যাঁ রে হ্যাঁ, আমি তো এখন পর, তাই শুধু নিজের বউকেই সাবধানে থাকতে বলছিস। এতদিন তো আমি তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তার কোনো দাম নেই, তাই না? মা, এখন যাওয়ার সময় কেঁদো না। আমি ওইভাবে বলতে চাইনি। তুমি সবসময় দিশানীকে খারাপ খারাপ কথা কেন শোনাও বলো তো? এই বলে সে তার মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে চলে যায়। প্রায় 2 মাস এভাবেই কাটে। একদিন বাড়ির ফোনে তাদের একটা কল আসে। রানী দেবী ফোন ধরে জানতে পারে যে কুন্তল যুদ্ধ করতে গিয়ে তার প্রাণ হারিয়েছে। না, এটা কিছুতেই হতে পারে না। আমার ছেলের এত বড় ক্ষতি হতেই পারে না, এটা সম্ভব নয়। দিশানী ঘর থেকে বেরিয়ে আসে। সে তার শাশুড়িকে জিজ্ঞাসা করলে রানী দেবী তাকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। ডাইনি মেয়ে একটা, আজ তোমার জন্য আমার ছেলে মারা গেছে। তোমাকে আমি আর এই বাড়িতে কখনোই থাকতে দেব না। তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তোমাকে যখন প্রথম আমার ছেলে বিয়ে করে এনেছিল, তখনই আমার তোমাকে দেখে ভালো মনে হয়নি। এটা হতে পারে না। কুন্তল আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আপনি হয়তো ভুল শুনেছেন। ওর কিছু হতে পারে না।
রানী দেবী তাকে এবং ঈশানীকে টানতে টানতে নিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। এত ধকলের কারণে দিশানির পেটের বাচ্চাও নষ্ট হয়ে যায়। দিশানি তার ছোট্ট মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তাদের কাছে খাওয়ার মতো এবং পড়ার মতো কিছুই থাকে না। দিশানি লোকের বাড়িতে থালা বাসন মাজার কাজ খোঁজে এবং নিজের মেয়েকে নিয়ে একটা বস্তিতে থাকা শুরু করে দেয়। মা, আমরা তো কখনো এমন ঘরে থাকিনি। চারপাশে নোংরা পচা আবর্জনার গন্ধ আসছে। আমার কষ্ট হচ্ছে মা। এমন বলতে নেই মা, সব পরিবেশে মানিয়ে নিতে হয়। এখানেই আমাদেরকে থাকতে হবে, দেখবি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এভাবেই অনেকগুলো বছর কেটে যায়। দিশানি টাকার অভাবে তার মেয়েকে পড়াশোনাও শেখাতে পারেনি। এভাবেই খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ঈশানী বড় হয়ে ওঠার পর সেও নিজের মায়ের মতো লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। আমি ভাবতেই পারছি না মানুষ এত কষ্ট করে দিন কাটাতে পারে। আসলে এসিতে বসে কাছের জানলা দিয়ে কলকাতা শহরকে দেখতাম, এইখানে যে এত কষ্ট সেটা বুঝতেই পারিনি। আপনি আমাদের বাড়ির অতিথি, জানি আপনি বড়লোকের ছেলে, আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু আমি আর মা যথাসাধ্য চেষ্টা করছি আপনার যাতে সমস্যা না হয়। নিন, এখন ঘুমিয়ে পড়ুন। এই বলে ঈশানী তার মায়ের পাশে গিয়ে মাটিতে শুয়ে পড়ে। রেহান খাটে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দিশানী এবং ঈশানী ঘুম থেকে উঠে রেহানকে কোথাও খুঁজে পায় না। রেহান তাদের খাটের পাশের একটি চিঠিতে লিখে যায়, আমি আবার ফিরে আসবো। এতদিন নিজের মা বাবার ঘাড়ে বসে খেয়েছি, কষ্ট করতে শিখিনি, আর তারপর তোমাদের বাড়িতে এসে অতিথি হয়ে তোমাদের ডিস্টার্ব করেছি। আর না, আমি এবার নিজের ঠিকানা খুঁজতে গেলাম। ভালো থেকো তোমরা। রোহান নিজের জন্য কাজ খোঁজা শুরু করে দেয়। তার জার্নালিজমে ডিগ্রি থাকায় অনেকদিন পর সে একটা ভালো নিউজ চ্যানেলের রিপোর্টারের কাজ পায়। সেই চ্যানেলে সে ভালো করে কাজ করা শুরু করে দেয়। 1 মাস পর সে তার প্রথম মাহিনা পায়। তার ভালো কাজের জন্য তার চাকরিটাও স্থায়ী করে দেওয়া হয়। রেহান তার প্রথম মাহিনা টাকা নিয়ে ঈশানীর কাছে আসে। ঈশানী, তুমি আর তোমার মা আমায় জীবনে অনেক কিছু শিখিয়েছো। আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে চাই না। তুমি আমায় বিয়ে করবে? এই কথা শুনে ঈশানী এবং তার মা অবাক হয়ে যায়। ঈশানী প্রথমে রাজি হতে না চাইলেও পরে রেহানের প্রস্তাবে রাজি হয়ে যায়। রেহান দিশানী ও ঈশানীর জীবন কাহিনী টিভিতে একটা ইন্টারভিউয়ের মধ্যে শহরের কোনায় কোনায় ছড়িয়ে দেয়। রানী দেবী এই ইন্টারভিউ দেখে তাদের কাছে ছুটে আসে। বৌমা, আমার খুব ভুল হয়ে গেছে। তুমি আর আমার নাতনি আমার সাথে ফিরে চলো। তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অনেক বছর পর আমার ক্যান্সার ধরা পড়ে। আমি আর বেশি দিন বাঁচবো না বৌমা। মা, এইভাবে বলবেন না। আমি আর দিশানী আছি তো, আপনার খেয়াল রাখবো। তারা রানী দেবীর সঙ্গে নিজেদের বাড়িতে চলে যায়। রেহানের এমন পরিবর্তন দেখে তার বাবা মাও খুশি হয়। সে তার বাবা মায়ের সঙ্গে ঈশানীর বাড়িতে বিয়ের কথা বলতে আসে। ঈশানী, আমি আজকে খুব খুশি। রেহান তোমাদের বাড়িতে অতিথি হয়েছিল বলে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। তুমি আমার বাড়িতে বউ হয়ে আসলে আমি ধন্য হয়ে যাব। তুমি শুধু রুটি আর চচ্চড়ি আমাকে জোর করে খাইও না, তাহলেই হবে। ব্যাস, আর কিচ্ছু চাই না। সকলেই রেহানের কথা শুনে হেসে ওঠে। কিছুদিনের মধ্যে রেহানের সঙ্গে ঈশানীর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এইভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।